ওকে, এখন আমরা দেখবো অর্ডার 8 এর তাহলে তাহলে অর্ডার 8 থেকে আমরা অর্ডার 8 এর রুল 1 পড়লাম এবং অর্ডার 8 এর সাথে আমাদের কোন সেকশনের রিলেশন আছে রিটার্ন স্টেটমেন্ট সাবমিশনের ক্ষেত্রে আমাদের রিলেশন আছে সেকশন 8 এর সেকশন 8 এর রিলেশন আছে। তো এরপর আমরা চলে যাব হচ্ছে অর্ডার 8 এর রুল 6 অর্ডার 8 রুল 6 অর্ডার 8 রুল 6 সেখানে আমরা দুইটা জিনিস পাবো। হ্যালো, নমস্কার দাদা। সেখানে দুইটা ব্যাপার পাবো। হ্যাঁ নমস্কার। সেখানে আমরা দুইটা ব্যাপার পাবো। একটা হচ্ছে যে সেট অফ আর একটা হচ্ছে কাউন্টার ক্লেম। তাহলে অর্ডার 8 এর রুল 6 এ আমাদের আছে হচ্ছে সেট অফ আর হচ্ছে কাউন্টার ক্লেম। সেট অফের বাংলা হচ্ছে পারস্পরিক দায়শোধ আর কাউন্টার ক্লেমের বাংলা হচ্ছে মানে ফিরতি জবাব বা পাল্টা জবাব। তো বিষয়টা কিরকম ধরেন আমি আপনার কাছে 2000 টাকা পাই, আপনি আবার আমার কাছে একটা পণ্যের মূল্য পান বা 500 টাকা পান। আমি আদালতে গেলাম, আদালতে গিয়ে আমি 2000 টাকা আমার দাবির কথা উল্লেখ করে আমি এটা বললাম যে সেও আমার কাছে আরো 500 টাকা পায়, অর্থাৎ আমি এখন আমার দাবি হচ্ছে এখন তার কাছে আমার 1500 টাকা। আমার দাবি হচ্ছে এখন 1500 টাকা, অর্থাৎ বিবাদী পক্ষ যেটা আপনার কাছ থেকে পাবে সেটাকে আপনি ছেড়ে দিতেছেন, সেটার আপনি দায় শোধ করতেছেন। বলতেছেন আমি তো তার কাছ থেকে এত কিছু পাই, সেও আমার কাছ থেকে এত কিছু পায়, এতটুকু কাটাকাটি করার পরে যতটুকু থাকবে ততটুকু আমার মামলার দাবি। কিরকম? ওই যে উদাহরণ দিলাম যে আমি আপনার কাছ থেকে 1,00,000 টাকা পাই, আপনি আমার কাছ থেকে 20,000 টাকা পান। আপনি আমার কাছ থেকে 20,000 টাকা পান। আমি যখন মামলা দায়ের করব তখন কি আমি 1,00,000 টাকা আমার ক্লেমড মানি থাকবে? না। আমার ক্লেমড মানি থাকবে, আমার দাবিকৃত টাকা থাকবে হচ্ছে 80,000 টাকা। কারণ ওই 20,000 টাকা সে তো আমার কাছ থেকে পায়। ওই দায়টা আমি তার টাকা থেকে শোধ করে দিলাম। তার মানে আমি এখন মামলা দায়ের করতেছি অনলি ফর 80,000 এবং মামলার আর্জিতে বলে দিচ্ছি সে আমার কাছ থেকে 20,000 টাকা পায়, সেটা আমার আমার আমি যে তার কাছ থেকে টাকা পাই সেটা থেকে কেটে নিয়ে বাকি টাকাটা আমাকে দিতে হবে। ঠিক এরকম যদি হয়, আমি আপনার কাছ থেকে 1,00,000 টাকা পাই, মামলা দায়ের করলাম। আপনি আবার মামলা দায়ের করলেন যে আমি তার কাছ থেকে 1,05,000 টাকা পাই। তার মানে বাদী দাবি করছে, বাদী কত টাকা ক্লেম করে মামলা দায়ের করছে? 1,00,000 টাকা। বিবাদী কত টাকা ক্লেম করে মামলা দায়ের করছে? বিবাদী হচ্ছে 1,05,000 টাকা, অর্থাৎ বাদীর দাবির বেশি, অর্থাৎ বাদীর দাবির বেশি। বাদীর দাবির বেশি পরিমাণ টাকা চেয়ে যখন বিবাদী
একই মামলার পরিপ্রেক্ষিতে আরেকটি মামলা দায়ের করে, সেই মামলাটিকে বলছে কাউন্টার ক্লেম, সে দাবিকে বলতেছে কাউন্টার ক্লেম, পাল্টা জবাব, পাল্টা জবাব। তাহলে এই সমস্ত বিষয়টা কোথায় আছে এবং এগুলা কোন ক্ষেত্রে প্রযোজ্য? এগুলা প্রযোজ্য হচ্ছে আপনার মানি সুটের ক্ষেত্রে, মানে হচ্ছে মানি সুট বলতে অর্থের মামলায়, অর্থ সংক্রান্ত বিষয়গুলোতে এই কাউন্টার ক্লেম আর হচ্ছে সেট অফ, এই দুইটা বিষয় জড়িত। অর্থাৎ সেট অফ হচ্ছে বাদী যখন নিজ থেকে বিবাদীর দায় পরিশোধ করে দিয়ে অন্য কোনো যদি দাবি থাকে সেই দাবিটা করবে। আর কাউন্টার ক্লেম হচ্ছে বাদী যা দাবি করে, কাউন্টার ক্লেম হচ্ছে বাদী যা দাবি করে বিবাদী তার চাইতে বেশি দাবি করে, দাবি করে যে মামলা দায়ের করে সেটার নাম হচ্ছে কাউন্টার ক্লেম। কাউন্টার ক্লেমে দুইটা মামলা হয়, কাউন্টার ক্লেমে দুইটা বিবাদী হয়, মানে দুইটা বাদী হয়, দুইটা বিবাদী হয়। কিভাবে? আমি যখন আপনার নামে মামলা দায়ের করলাম, আমি বাদী, আপনি বিবাদী, আপনি আবার বাদী হয়ে আমার নামে মামলা দায়ের করলেন, মানে আপনি বাদী আমি বিবাদী, অর্থাৎ দুইবার একই ব্যক্তি বাদী এবং বিবাদী উভয়ই হয়। রিটেনে যদি আসে একজন ব্যক্তি কখন একই সাথে বাদী ও বিবাদী হতে পারে, এটা হচ্ছে কাউন্টার ক্লেমের সময়, এটা হচ্ছে পাল্টা জবাবের সময়। এটা হচ্ছে কত বিধানের আলোকে? অ্যাকর্ডিং টু রুল 6 অফ অর্ডার 8 অফ সিপিসি। এখন আমরা চলে যাবো অর্ডার 9। আচ্ছা, তাহলে সরকার কর্তৃক রিটেন স্টেটমেন্ট সাবমিশনের সর্বোচ্চ সময় কত? অপশন হচ্ছে, নোটিশ না দিলে 3 মাস। অপশন হচ্ছে 3 মাস, অপশন হচ্ছে অনির্ধারিত, অপশন হচ্ছে আদালত কর্তৃক নির্ধারিত, অপশন হচ্ছে 10 মাস। অপশন হচ্ছে আদালত কর্তৃক 3 মাস। নির্ধারিত সময়, আদালত কর্তৃক নির্ধারিত সময়, বাট 3 মাসের কম নয়। এখানে তো বলে নাই যে 3 মাসের কথা, এখানে বলছে 3 মাসের কম নয়, অর্থাৎ 3 মাস বা 3 মাসের বেশি সময় যে কোনো সময় হতে পারে, সেটা 5 বছর হইতে পারে, 5 মাস হইতে পারে, মানে হুইচ ইজ রিজনেবল টু দ্য কোর্ট, আদালতের কাছে যখন যেটা যুক্তিযুক্ত মনে হবে আর কি। এবং যদি সরকারকে যদি নোটিশ দিয়ে মামলা দায়ের করা হয় তাহলে সে কত সময়ের মধ্যে সে রিটেন স্টেটমেন্ট দিবে সেটা আমরা দেখলাম। তাহলে আমাদের অর্ডার 6, 7, 8 চলে গেল। এখন আমরা চলে যাবো অর্ডার 9। অর্ডার 9 থেকে প্রচুর পরিমাণে রিটেনে কোশ্চেন হয়, এমসিকিউ তেও হয়। অর্ডার 9টা ভালো করে পড়তে হবে ফ্যাক্ট বেস কোশ্চেনের জন্য। অর্ডার 9 এর বিষয়বস্তু হচ্ছে appearances and non-appearances of parties, অর্থাৎ যারা মামলার পার্টি থাকবে, যারা মামলার পক্ষ থাকবে, তাদের উপস্থিতি বা অনুপস্থিতি মামলায় একটা ফলাফল নিয়ে আসে, মামলায় একটা রেজাল্ট তৈরি হয়। যে উপস্থিত থাকলে কি হবে, উপস্থিত না থাকলে কি হবে, অর্থাৎ একটা রেজাল্ট তৈরি হয়।
রেজাল্ট গুলো কি কি? রেজাল্ট গুলো ধীরে 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 আমাদের যে রুল গুলো আছে সেখানে বলছে। প্রথমত আমরা দেখতে পাই রুল 2। আচ্ছা, আমি যখন বাদী হিসেবে কোনো মামলা দায়ের করব, মামলা দায়ের করে পরে প্লেন ডিফেন্ডেন্টকে সমন দিতে হয়। এই সমনের খরচটা কে দিবে? সমনের জন্য যে পোস্ট খরচ আছে, এই খরচটা কে দিবে? এবং একই সাথে বাদী বাদী হচ্ছে এই কোর্ট ফিটা কে দিবে? সমন ফি প্লাস কোর্ট ফি কে দিবে? যিনি মামলা দায়ের করবেন তিনি দিবেন। এখন দেখা গেল যে যিনি হচ্ছেন প্লেনটিফ, যিনি হচ্ছেন বাদী, উনি হচ্ছেন কি করলো না, উনি আসলে এই কোর্ট ফি বলেন, তারপরে হচ্ছে যে বিবাদীকে সমন পাঠানোর জন্য যে খরচ বলেন, এগুলো সে দেয় নাই। তখন মামলার ফলাফল কি হবে? অর্থাৎ হচ্ছে মামলা করার জন্য যে প্রয়োজনীয় কোর্ট ফি প্লাস হচ্ছে যেই সমন জারির যে কস্ট, মানে সমন জারির যে কস্ট দিতে হয়, এটা যখন বাদী পক্ষ থেকে দেওয়া না হবে, তখন আদালত কি করতে পারে? আদালত এই সুটটাকে ডিসমিস করে দিতে পারে, এই মামলাটিকে খারিজ করে দিতে পারে। অর্থাৎ অর্থাৎ হচ্ছে যে কেউ যদি কোর্ট ফি না, কেউ না, সরি, বাদী যদি কোর্ট ফি না দিতে পারে, তাহলে মামলার ফলাফল কি হবে? মামলার ফলাফলটা হচ্ছে মামলাটাকে খারিজ করে দিবে, মামলাটাকে খারিজ করে দিবে। তারপরে যে সমন দেওয়ার জন্য যে খরচ দিতে হয়, এটা যখন বাদী না দিতে পারবে, তখন কি হবে? তখন মামলাটাকে খারিজ করে দিবে। আমি মামলা দায়ের করছি, আমি এই কথাগুলো, খরচের কথাগুলো কোথায় বলছে? এটা বলছে অর্ডার 9 এর রুল 2 তে, আদেশ 9 এর বিধি 2 তে বলছে। আদেশ 9 এর বিধি 2 তে বলা হয়েছে। দেখা গেল যে বাদী, আমাদের কি হয় যে বাদী যখন মামলা দায়ের করে, বিবাদী তখন লিখিত জবাব দেয় এবং আদালত কি করে? হিয়ারিং ডে বা শুনানির দিন ধার্য করে। সেই শুনানির দিনে বাদী বা বিবাদীকে প্রেজেন্ট থাকতে হয়। দেখা গেল যে যেই নির্ধারিত শুনানির দিন আপনার বাদীও আসে নাই, আদালতে বিবাদীও আসে নাই, তখন আদালত will dismiss the suit, এই মামলাটাকে খারিজ করে দেবে। অর্থাৎ আমরা এই যে আসা না আসা, খরচ দেওয়া না দেওয়া, এটা যে একটা লিগাল ইফেক্ট বা লিগাল রেজাল্ট, এটা আমরা দেখতেছি অর্ডার 9 এ, খুব ইম্পর্টেন্ট। তাহলে অর্ডার 9 এর রুল 3 তে স্পষ্ট করে বলে দিছে যে যখন হচ্ছে নির্ধারিত শুনানির দিনে বাদী বিবাদী উপস্থিত না হয়, তখন হচ্ছে আদালত কি করতে পারে? এই সুটটাকে ডিসমিস করে দিতে পারে, সুটটাকে খারিজ করে দিতে পারে, খারিজ করে দিতে পারে। এরপর আমরা চলে যাব এখানে ধাপে ধাপে সবই পড়া লাগে। আমরা যদি দেখি যে রুল 4 এ যদি দেখি,
রুল 4 এর বিষয়টা এরকম যে আমরা একটু আগে দেখলাম না যে রুল 2 তে এবং রুল 3 তে, রুল 2 তে হচ্ছে কোর্ট ফি আর সমনজারির কস্ট যখন না দিতে পারে, আর রুল 3 তে হচ্ছে যদি both parties are unable to be present, উভয় পক্ষই যদি আদালতে নির্ধারিত শুনানির দিন হাজির হতে কি হয়, নির্ধারিত শুনানির দিন হাজির হতে না পারে। না পারে, তখন হচ্ছে আদালত will dismiss the suit, তখন হচ্ছে আদালত এই মামলাটাকে কি করে দিবে, খারিজ করে দিবে। এবং একই সাথে আমরা দেখব এই দুইটা রুলের উপর ভিত্তি করে আমাদের রুল 4, অর্থাৎ রুল 3 এবং 4 এর উপর ভিত্তি করে হচ্ছে আমাদের রুল 4। এখানে বলছে যে আদালত যে মানে the suit was dismissed by the court, আদালত হচ্ছে এই সুটটাকে ডিসমিস করে দিল, তাহলে পরবর্তী পদক্ষেপটা কি হবে? পরবর্তী পদক্ষেপটা হবে যে বাদী এত আশা ভরসা করে মামলা দায়ের করলো, এটাকে দিল খারিজ করে, সেটা বাদীর ব্যর্থতার কারণে অথবা উভয়ের ব্যর্থতার কারণে। এই অবস্থায় যখন খারিজ করে দিবে তখন রেমেডি, প্রতিকার নিয়ে কথা বলছে রুল 4 এ, সেখানে স্পষ্ট করে বলে দিছে যে ফ্রেশ সুট করতে পারবে, ফ্রেশ সুট তার মানে হচ্ছে নিউ সুট, মানে নতুন করে মামলা দায়ের করতে পারবে, অথবা আরেকটা কাজ করতে পারবে, সেটা হচ্ছে যে আপনার এই যে খারিজ মানে ডিসমিসাল অর্ডার দিছে, এই ডিসমিসাল অর্ডার set aside setting aside dismissal order, অর্থাৎ খারিজ আদেশ বাতিলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, খারিজ আদেশ বাতিলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে আমাদের আরেকটা পয়েন্ট এখানে আছে, ওটা আমাদের দরকার নাই। এখন প্রশ্ন আছে যে আপনি কতদিনের মধ্যে এই খারিজ আদেশ বাতিলের জন্য আবেদন করবেন, সেখানে আপনাকে বলছে 30 দিন। তার মানে একবার খারিজ হয়ে গেলে পরবর্তীতে আপনি এই খারিজ আদেশ বাতিল করার জন্য, অর্থাৎ আপনি আদালতকে বলতেছেন যে আদালত আপনি মামলাটা পরিচালনা করুন, আদালতকে আপনি বলতেছেন আদালত আপনি মামলাটা পরিচালনা করুন, সেই জায়গাতে আপনাকে অর্ডার 4 এর রুল 4 অ্যাপ্লাই করতে হবে, সরি অর্ডার 8 এর রুল 4, অর্ডার 8 এর রুল 4। আমরা একটু আগে দেখলাম অর্ডার 8 এর রুল 2 তে দেখছিলাম যে কোর্ট ফি না দিলে আর হচ্ছে দ্য কস্ট অফ সামন, অর্থাৎ সমন জারির যে কস্ট আছে, যে ব্যয় আছে, এটা যখন না দিতে পারে তখন হচ্ছে সুটটা কি হয়ে যায়, তখন হচ্ছে সুটটা ডিসমিস হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে স্পষ্ট করে বলছে রুল 5, রুল 5 এ বলছে যে আদালত থেকে সমন পাঠানো হলো টু দ্য ডিফেন্ডেন্ট, মানে বিবাদীর উদ্দেশ্যে। দেখা গেল যে বিবাদী যে কোনো কারণেই হোক সে সমনটা রিসিভ করতে পারে নাই,
বা বিবাদীর বরাবর পৌঁছায় নাই, এটা অটোমেটিক্যালি আদালতে চলে আসলো। তার মানে হচ্ছে বিবাদীর উপরে সমন জারি হয় নাই, তার মানে হচ্ছে বিবাদীর উপরে সমন জারি হয় নাই, অর্থাৎ বিবাদীর কাছে সমনটা যায় নাই, বা বিবাদী ফর আনএভয়েডেবল সিচুয়েশনস, মানে যে সিচুয়েশনকে এড়ানো যায় না, এই কারণে সে সমনটা রিসিভ করতে পারে নাই। তখন তখন সমনটা রিসিভ না করলে কি হবে? সমনটা আমার ব্যাক হবে, ফিরে আসবে। ফিরে আসলে আপনি কি করবেন? আপনি তো মামলা দায়ের করছেন ডিফেন্ডেন্টের নামে, আপনি মামলা দায়ের করছেন কিন্তু বিবাদীর নামে। তার মানে হচ্ছে আপনি হচ্ছেন কি চাচ্ছেন? আপনি হচ্ছেন রেমেডি চাচ্ছেন। তো রেমেডি চাইলে ডিফেন্ডেন্টকে বা বিবাদীকে, আপনি যে মামলা দায়ের করছেন, আপনি যে ডিফেন্ডেন্টের কাছ থেকে বিবাদীর কাছ থেকে রেমেডি চাচ্ছেন, সেটা তাকে জানাইতে হবে না, এই জন্য মাধ্যমটাকে সমন। তো যখন হচ্ছে এই সমনটা ব্যাক হয়ে আসবে, রিটার্ন আসবে, তখন হচ্ছে উইদিন 1 মান্থ আপনি ফ্রেশ সমন ইস্যু করতে পারবেন। আপনি ফ্রেশ সমন মানে একবার সমন যদি ফেরত চলে আসে, তাহলে আপনাকে ফ্রেশ সমন, নতুন করে সমন জারি করতে হবে উইদিন 30 ডেজ। উইদিন 30 ডেজ। প্রশ্ন হলো মানে 1 মাসের মধ্যে। এখন প্রশ্ন হলো যে এই 30 ডেজ এর মধ্যে আপনি সমন জারি করতে পারেন নাই, আপনাকে নতুন করে আরো 30 ডেজ সময় দিছে, 30 দিন সময় দিছে, এই 30 দিন সময়ের মধ্যে আপনি কি করতে পারেন নাই? আপনি নতুন করে আবেদন দায়ের করতে পারেন নাই, তখন আদালত কি করে দিবে? তখনও আদালত মামলাটাকে ডিসমিস করে দিবে, এই মামলাটাকে খারিজ করে দিবে, মামলাটাকে খারিজ করে দিবে। তাহলে আমরা রুল 2, 3, 4 and 5 দেখলাম। এবার আছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা থেকে রিটেন, প্রিলি, ভাইভা সব ধরনের কোশ্চেন হয়ে থাকে, সেটা হচ্ছে রুল 6। রুল 6 খুব ইম্পর্টেন্ট। রুল 6 এ বলছে, তাহলে আমাদের এই অর্ডার 9 এর মূল বিষয়বস্তু হচ্ছে কে থাকলো কে থাকলো না, কে উপস্থিত কে অনুপস্থিত, এটা বিবেচনা করে মামলার ফলাফল নির্ধারণ করে এবং পরবর্তী অ্যাকশনে যাওয়া। রুল 6 স্পষ্ট করে বলে দিছে, ডিফেন্ডেন্ট যদি নির্ধারিত শুনানির দিনে হাজির না হতে পারে, তারপরে আমি আপনার নামে মামলা দায়ের করলাম, আমি আদালতে গেলাম, আপনি গেলেন না, তখন আদালত কি করবে? তখন আদালত এক্সপার্টি সলিউশন দিবে, এক্সপার্টি ডিক্রি দিবে, অর্থাৎ হচ্ছে এককভাবে রায় ঘোষণা করে। এককভাবে বলতে কি, শুধুমাত্র এখানে the present person is a plaintiff, এখানে হচ্ছে প্লেনটিফ শুধুমাত্র প্রেজেন্ট আছে। সো প্লেনটিফের প্রেজেন্টে আদালত কি করবে? একতরফা ডিক্রি দিবে। একতরফা ডিক্রি দিলে কার লাভ? একতরফা ডিক্রি দিলে লাভ হচ্ছে আপনার বাদীর। বাদীর তাহলে এই যে এক্সপার্টি ডিক্রি দিল, এখন প্রশ্ন হচ্ছে যে যখন হচ্ছে বিবাদীর বিপক্ষে বাদীর পক্ষে এক্সপার্টি ডিক্রি দেওয়া হলো, তখন বিবাদী কি বসে থাকবে ঘরের মধ্যে? না, বিবাদী তখন লিগ্যাল অ্যাকশনে যাবে, বিবাদী তখন রেমেডি খুঁজবে। বিবাদীকে রেমেডি দিতে গিয়ে আমাদের রুল আছে 13 এবং 13 ক, 13 এবং আছে 13 এর ক। রুল 13 স্পষ্ট করে বলে দিছে, কি বলছে? যে যখন হচ্ছে রুল 6 অনুসারে এক্সপার্টি ডিক্রি হয়, রুল
6 অনুসারে যখন এক্সপার্টি ডিগ্রি হয়, সেই এক্সপার্টি ডিগ্রি বা একতরফা ডিগ্রি রদ করার জন্য, বাতিল করার জন্য বিবাদী মামলা দায়ের করবে। তাহলে এক্সপার্টি ডিগ্রি রদ করার জন্য মামলা দায়ের করবে রুল 13 অধীনে। রুল 13 কথা বলছে যে বিবাদী চাইলে ডিরেক্টলি, সরাসরি কি করতে পারবে? সরাসরি এক্সপার্টি ডিগ্রি সেট অ্যাসাইড করতে পারবে। এজন্য তাকে একটা কাজ করতে হবে, এজন্য সে 3000 টাকা খরচ দিতে হবে। তার মানে হচ্ছে যে নর্মালি যদি এক্সপার্টি ডিগ্রি বাতিলের আবেদন করা হয়, সেটা হচ্ছে 13 ক, এখানে কোনো কস্ট বিয়ার করতে হয় না, কোনো খরচ বিয়ার করতে হয় না, খরচ বহন করতে হয় না। আবার যদি সরাসরি ডিরেক্টলি সেটিং অ্যাসাইড এক্সপার্টি, ডিরেক্টলি যদি আপনি এক্সপার্টি ডিগ্রি রদ করতে চান, তাহলে আপনাকে 3000 টাকা খরচ দিতে হবে। 3000 টাকা খরচ কেন ভাই? কারণ আপনি যখন 13তে, রুল 13তে যখন আপনি কি করবেন, ডিগ্রি রদকরণের মামলা দায়ের করবেন, ডিগ্রি রদকরণের মামলা দায়ের করবেন, তখন কি হবে? তখন হচ্ছে শুনানি টুনানি, এটা যে এটা রদ করা যায় কিনা শুনানি হবে, অপরপক্ষ শুনবে, জাস্টিফিকেশন হবে। আর 13 কত কইতেছে কোনো সমস্যা নাই, 3000 টাকা দেন, এই এক্সতরফা ডিগ্রি বাদ করে দেয়, তখন আপনারা আপনাদের মতো করে মামলায় লড়াচড়া করেন, মামলা নিয়ে মুভ করেন। ঠিক তার উল্টো কথা বলছে রুল 8 বলছে, সেখানে উল্টো বলছে এই অর্থে যে আমি বাদী, আমি মামলা দায়ের করলাম, আমি আদালতে প্রেজেন্ট হই নাই, প্রেজেন্ট হয়েছে কে? ডিফেন্ডেন্ট, বিবাদী। বিবাদী যখন প্রেজেন্ট হবে, বিবাদী যখন প্রেজেন্ট হবে, তখন কি হবে? বাদী কিন্তু নাই, মামলাটা দায়ের করছে কিন্তু বাদী, এই অবস্থায় মামলাটাকে ডিসমিস করে দিবে, খারিজ করে দিবে। মামলা যখন ডিসমিস করে দেয় রুল 8 অধীনে, তখন হোয়াট ইজ দ্য রেমেডি অফ প্ল্যান্টিফ? তখন বাদীর রেমেডিটা কি? তখন বাদীর রেমেডিটা কি? তখন বাদীর রেমেডি হচ্ছে 9 এবং 9 এর কতে, 9 এবং 9A, রুল 9 এবং 9A, ঠিক 13 এবং 13 কতে যেইভাবে রেমেডি দিছে, ঠিক সেইভাবেই 9 এবং 9 এর কতে রেমেডি দিতেছে। পার্থক্য হচ্ছে টাকা পয়সা, একটু পার্থক্য আছে। আমাদের টাকার প্রসঙ্গ আসতেছে শুধুমাত্র ক এর ক্ষেত্রে, শুধুমাত্র এর ক্ষেত্রে, যেমন 9 ক, 13 ক। সরাসরি বাতিলকরণের ক্ষেত্রে টাকার প্রশ্ন আসতেছে, এছাড়া কিন্তু টাকার প্রশ্ন আসতেছে না। তাইলে হচ্ছে 9 এর অধীনে, রুল 9 এর অধীনে বাদী খারিজ আদেশ বাতিলের আবেদন করবে। কারণ বাদী মামলাটা দায়ের করছিল, বাদী প্রেজেন্ট থাকতে পারে নাই, নির্ধারিত শুনানির দিনে আদালত কি করছে, এটাকে খারিজ করে দিছে। তখন পরবর্তী সময়ে খারিজ আদেশ বাতিলের জন্য আবেদন করবে, খারিজ আদেশ বাতিলের জন্য কি করবে? আবেদন করবে। এটা হচ্ছে 9 এর কথা বলছে সরাসরি খারিজ আদেশ বাতিল, 9 এর কথা বলছে সরাসরি খারিজ আদেশ বাতিল। এজন্য কস্ট বিয়ার করতে হবে 1000 টাকা।
তাহলে 9 এর কত হচ্ছে 1000 টাকা, বাদিকে দিতে হবে। আর 13 এর কত হচ্ছে 3000 টাকা, 13 এর কত হচ্ছে 3000 টাকা, বিবাদীকে দিতে হবে, বিবাদীকে 13 কত আছে বিবাদীকে দিতে হবে। ওকে, এবার চলে আসেন আমরা অর্ডার 43 তে একটু যাব। অর্ডার 43 তে যাব না, জাস্ট মনে রাখবো যে এই যে মনে করেন যে আমাদের ধরেন এক্সপার্টি ডিগ্রি হলো, এক্সপার্টি ডিগ্রি হলো, তো এক্সপার্টি যখন ডিগ্রি হয় তখন সেটাকে আমরা সেট অ্যাসাইড মানে রদ করার জন্য, বাতিল করার জন্য আবেদন করি। এটা আসলে আমরা বাতিল করার জন্য আবেদন করি। আমি যখন এক্সপার্টি ডিগ্রি বাদ করার জন্য আবেদন করলাম, আদালত সেটাকে রিজেক্ট করে দিল। আদালত যদি রিজেক্ট করে দেয় তাহলে সেটা হবে অ্যাপিলেবল অর্ডার, আপিলযোগ্য আদেশ। কোনগুলো আপিলযোগ্য আদেশ, কোনগুলো অ্যাপিলেবল অর্ডার, এটা স্পষ্ট করে বলা দেওয়া আছে আমাদের অর্ডার 43 তে। সো এক্সপার্টি ডিগ্রি বাতিল করানোর জন্য আমি যখন আবেদন করব, সেই আবেদন যদি রিজেক্টেড হয় বাই দ্য কোর্ট, দেন ইউ হ্যাভ রেমেডি অফ অ্যাপিল। আপনি অ্যাপিল করতে পারবেন, বিকজ এটা হচ্ছে অ্যাপিলেবল অর্ডার আন্ডার অর্ডার 43, এটা হচ্ছে আপিলযোগ্য আদেশ। কিন্তু বিষয়টা হলো এরকম, ঠিক উল্টো বিষয়টা ঘটলো যে আমি এক্সপার্টি ডিগ্রি বাতিল করানোর জন্য আবেদন করলাম, আদালত সেটাকে গ্রান্ট করলো, আদালত সেটাকে মঞ্জুর করলো। ঠিক এই প্রশ্নটাই আমাদের এবার জুডিশিয়ারি রিটেনে আসছে। এখন যেটা বলতেছি যে ঠিক এরকম ভাবে আছে যে একতরফা ডিগ্রি বাতিল আবেদন মঞ্জুর করলে বা প্রত্যাখ্যান করলে প্রতিকার কি কি হবে, ঠিক এরকম ভাবে একটা প্রশ্ন এবার আসছে। তাহলে হচ্ছে একতরফা ডিগ্রি বা এক্সপার্টি ডিগ্রি আপনি বাতিল করার জন্য আবেদন করলেন, আদালত সেটাকে গ্রহণ করলো। আদালত সেটাকে গ্রহণ করলো মানে কি, একতরফা ডিগ্রি আর থাকতেছে না, তাহলে বাদীর জন্য লস হয়ে যাচ্ছে। তখন বাদী কি করবে, তখন বাদী হচ্ছে সেই অর্ডারের বিরুদ্ধে কি করবে, প্রশ্ন হচ্ছে যে অ্যাপিল করবে কি না। উত্তর হচ্ছে না, তখন সে অ্যাপিল করতে পারবে না। যেখানে অ্যাপিল করা যায় না সেখানে একটা রেমেডি আছে, সেটা হচ্ছে কি রিভিশন। অর্থাৎ হচ্ছে একতরফা ডিগ্রি বাতিলকরণের আবেদন যদি করেন, সেটা যদি গ্রান্টেড বাই কোর্ট হয়, আদালত যদি সেটাকে মঞ্জুর করে, then you have to file a revision to the district judge or high court division। এখানে দেখতে হবে আপনার ইনফেরিয়র কোর্ট কোনটা, আপনার লোয়ার কোর্ট কোনটা। এই যে দেখেন, তাহলে একতরফা ডিগ্রি বাতিলের আবেদন গ্রাহ্য প্লাস অগ্রাহ্য দুইটারই আমরা প্রতিকার আমরা দেখলাম। তাহলে এই যে দেখেন, আমরা যে দেখতেছি যে এই যে খারিজ করে দেয়, যখন হচ্ছে আদালত মামলাটাকে খারিজ করে দেয় বাদী হাজির না হওয়ার কারণে, তখন সেই খারিজ আদেশের বিরুদ্ধে কি করি আমরা, বাতিল করার জন্য মানে খারিজ আদেশ বাতিল করার জন্য আবেদন করি। যখন আমি খারিজ আদেশ বাতিল করার জন্য আবেদন করি, প্রথমত হচ্ছে এই যে খারিজ আদেশ, অর্ডার অফ ডিসমিসাল অফ দ্য সুট, এটা কি, এটা নেচারটা কি, এটা নেচারটা হচ্ছে এটা শুধুমাত্র একটা আদেশ।
It's an order. But which type of order? It was a non-appealable order. আপিল অযোগ্য আদেশ। যখন আছে আপিল অযোগ্য আদেশ হবে, দ্যাট মিন্স আপনি আপিল করতে পারবেন না। ইউ হ্যাভ ওয়ান রেমেডি, দ্যাট ইজ রিভিশন। আপনাকে রিভিশন দায়ের করতে হবে। তাহলে খারিজ আদেশ বাতিলের জন্য আপনি আবেদন করলেন, খারিজ আদেশ বাতিল করার জন্য আপনি আবেদন করলেন। তো এটা বিরুদ্ধে আপনার রেমেডি হচ্ছে, আপনি এটা যদি আপনার প্রত্যাখ্যান করে দেয়, তখন হচ্ছে আপনি কি করতে পারবেন? এখানে দুইটা প্রেক্ষাপট। একটা হচ্ছে আপনি এখানে শুধুমাত্র খারিজ আদেশটা কি, শুধুমাত্র খারিজ আদেশটা হচ্ছে একটা আপিল অযোগ্য। তাহলে এটার বিরুদ্ধে কি করতে পারবেন? আপনি রিভিশন করতে পারবেন। যখন আছে খারিজ আদেশ বাতিলের জন্য আবেদন করবেন, সেটাকে যখন রিজেক্ট করে দিবে, তার বিরুদ্ধে কি করবেন? আপিল করবেন। সেটা আবার অ্যাপিলেবল অর্ডার। এই হচ্ছে আমাদের অর্ডার 6, 7, 8, 9। আমরা আজকে আর পড়বো না, আমরা জাস্ট এতটুকু পড়ি।